মনে মনে কথাগুলো বলল নীলিমা। তারপর একটা শুকনো ঢোক গিলে মেহরানের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, কত জার্নি করে এসছেন, একটু পানি তো খাবেন। প্লিজ পানি খেয়ে নিন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব তৃষ্ণার্ত। মেহরান মুস্কি হেসে বলল, ঠিক বলেছ ব্লুবার্ড, আমি খুব তৃষ্ণার্ত, তবে পানির জন্য নয়, তোমার জন্য। বলে মেহরান এক পা করে নীলিমার দিকে এগিয়ে আসছে, আর নীলিমা পানির গ্লাস হাতে নিয়ে পেছনে যাচ্ছে। মেহরান যখন নীলিমার খুব কাছে চলে এলো, তখনই নীলিমা গলা খাকারি দিয়ে মেহরানের সামনে পানি গ্লাস ধরল আর অস্ফুট স্বরে বলে উঠল, প্লিজ আগে এই পানিটুকু খেয়ে নিন, তারপর আপনার সব কথা আমি শুনব। মেহরান দুষ্টু হেসে বলল, আরে বাহ, আমার বউয়ের দেখছি আমার প্রতি খুব দরদ। কতবার করে পানি খেতে বলছে, একটু আগে তো তুমি আমার এতটা কেয়ার করতে না। আচ্ছা, এটাতে বিষ মিশিয়ে দাওনি তো? আপনার কি মনে হয় আপনাকে আমি বিষ খাওয়াবো? খাওয়াতেও পারো, সব সময় তো আমার থেকে দূরে যাওয়ার প্ল্যান করো। এনিওয়ে, আমি তোমায় বিশ্বাস করি, তাই পানিটা খাবো। তবে একটা কথা, কি? বেডরুমে আমার ফোন আছে, আর্জেন্ট কল আসতে পারে, প্লিজ ফোনটা নিয়ে আসো। নীলিমা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে ফোন আনতে চলে গেল। নীলিমা চলে যাওয়া দেখে মেহরান বাঁকানো হাসি দিল। নীলিমা এসে প্রথমে গ্লাসের দিকে তাকালো, দেখলো গ্লাস সম্পূর্ণ খালি। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, যাক, অবশেষে আমার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। সাইকোটা পুরো পানি খেয়েছে, নিশ্চয়ই তার খুব তৃষ্ণা লেগেছিল। কথাগুলো ভেবে নীলিমা হাসি মুখে মেহরানকে তার ফোন এগিয়ে দিল। নীলিমাকে এত খুশি দেখে মেহরান ভুরু চোরা কুচকে জিজ্ঞেস করল, আমার বউকে এত খুশি খুশি লাগছে কেন? নীলিমা নিজের প্ল্যান সাকসেস হওয়ার জন্য খুশি হয়েছে, কিন্তু মেহরানের সামনে তো সেটা বলা যাবে না। তাই মুখে মিথ্যা লাজুক হাসি ফুটিয়ে বলল, আমাদের বিয়ের এতদিন পর আজ আপনার এতটা কাছাকাছি আসবো, সেটা ভেবেই খুশি লাগছে। প্লিজ এখন আর কিছু বলে আমাকে লজ্জা দেবেন না। নীলিমার কথা শুনে মেহরান হো হো করে হেসে উঠল, বলল, একটু পর তো এমনিতেও সব লজ্জারা ডানা মেলে উড়ে যাবে ব্লুবার্ড। এই 1 ঘন্টা যত মন চায় লজ্জা পেয়ে নাও। বলেই নীলিমার কপালে আলতো করে চুমু দিল মেহরান। আকস্মিক কপালে মেহরানের ঠোঁটের স্পর্শ পাওয়াতে নীলিমা এবার সত্যিই খুব লজ্জা পেল, আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যেতে লাগলো নীলিমা। রুমে যাওয়ার সময় মেহরান উচ্চ শব্দে নীলিমাকে ডাক দিল। নীলিমা পেছন ফিরে তাকাতেই দেখল মেহরান তার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ জোড়া ছোট হয়ে আসছে। নীলিমার আর বুঝতে বাকি রইল না যে ওর দেহ 6টা ঘুমের ওষুধ কাজে লেগেছে। ওভারডোজ দেওয়ায় মেহরান আজ সারা রাত দিন ঘুমাবে। নীলিমার ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ভাবল, এতদিন আমার সাথে অনেক লাভ টর্চার করেছেন মিস্টার সাইকো মিশরান। এখন দেখবেন আমার ম্যাজিক। কিছুক্ষণের মধ্যেই আপনার খাঁচায় আটকানো পাখি ফুরুত। মনে মনে বিশ্বজয়ের হাসি দিল নীলিমা। তারপর অন্তদন্ত হয়ে মেহরানের কাছে গিয়ে তাকে ধরে ফেলল। উত্তেজিত কণ্ঠে বলল, কি হলো আপনার? শরীর খারাপ লাগছে? মেহরান মাথায় হাত দিয়ে বলল, জানি না হঠাৎ কি হলো, আমার মাথা কেমন ঘুরপাক খাচ্ছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। আমি মনে হয় একা বেডরুমে যেতে পারবো না, তুমি একটু হেল্প করবে প্লিজ? নীলিমা বাঁকা হেসে বলল। অবশ্যই। তারপর নীলিমা মেহরানের এক হাত ওর কাঁধের উপর রেখে ধীরে ধীরে বেডের রুমে প্রবেশ করল। বেডরুমে যেতেই মেহরান নীলিমার হাত ধরে ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল আর খুব শক্ত করে জড়িয়ে ধরল। মেহরানের এই অদ্ভুত কাণ্ডে নীলিমা হকচকিয়ে গেল। অবশ্য নীলিমার বেশ ভালোই লাগছে। মেহরানের শরীরে পারফিউমের সুঘ্রাণ নীলিমার দারুণ লাগে। কয়েক সেকেন্ডের জন্য নীলিমা আবেশে চোখ বন্ধ করে রাখল। পরক্ষণেই মনে পড়ল, অবশ্যই। হাই হাই, আমি কি সাইকোটার প্রেমে পড়ে গেলাম নাকি? না না না, এটা অসম্ভব। আমি তখন পালাবো। এই তো সুযোগ পেয়েছি, এই সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কথাগুলো ভেবে নীলিমা মেহরানের বুক থেকে ওঠার চেষ্টা করল। দেখল মেহরানের হাতের বাঁধন আলগা হয়ে আছে। নীলিমা পিটপিট করে মেহরানের দিকে তাকিয়ে দেখল সে ঘুমে বিভোর হয়ে গেছে। নীলিমা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে দ্রুত কাভার থেকে ওর প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে একটা ব্যাগে ভরে রেডি হয়ে বাইরে চলে গেল। যাওয়ার সময় একবার মেহরানকে দেখে যেতে ভোলেনি। কেন জানি ওর যেতে মন চাইছিল না, কিন্তু মস্তিষ্ককে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। অবশেষে নীলিমা ওর প্রিয় ফুলের বাগানে প্রবেশ করল এবং ফুলগুলোকে ছুঁয়ে দিলেও বলল, তোদের কাছ থেকে বাধ্য হয়ে অনেক দূরে চলে যাব,
রাগ করিস না প্লিজ। কি করব বল, ওই সাইকোটার সাথে এক ছাদের নিচে থাকা অসম্ভব। নিজের ভালো তো পাগলও বোঝে, তাই না? আর আমি তো সুস্থ মানুষ, তাই সুস্থভাবে স্বাধীন জীবনযাপন করতে চাই, যেখানে থাকবে না কোনো পিছু টান। আমার রাজ্যে আমি হব রানী, থাকবে না কোনো রাজকুমার। বিয়ের শখ আমার চিরতরে মিটে গেছে। ভালো থাকিস তোরা, আল্লাহ হাফেজ। কথাগুলো বলে চলে গেল নীলিমা। হসপিটালের শুভ্র বিছানায় বসে আছে রাতুল। চোখে তার কালো চশমা। তার সামনে একটি টুলের উপর বসে আছে নীলিমা। ওর চোখজোড়া ফ্লোরের দিকে তাকিয়ে আছে। মুখে তার অপরাধবোধের ছাপ স্পষ্ট, কারণ আজ নীলিমার জন্যই তো রাতুলের এই বেহাল দশা। কালো ফ্রেমের চশমার মধ্যে থেকেই কিছুক্ষণ যাবৎ ডান চোখ দিয়ে নীলিমাকে দেখে যাচ্ছে রাতুল। মনে হয় কতদিনে তৃষ্ণা মেটাচ্ছে নীলিমাকে দেখে। নীরবতা ভেঙে রাতুল বলে উঠল, কেমন আছো নীলু? নীলিমা এক পলক রাতুলের দিকে তাকিয়ে ছলছল নয়নে বলে উঠল, যেমনটা ভাবছো তেমনই আছি। তোমার শরীরের কি অবস্থা? পুলিশকে নাকি কিছু বলনি? রাতুল তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সত্যি কথা বললে কি তারা আমার চোখে চোখ আর হাত ফিরিয়ে দেবে, নাকি তোমাকে পাবো? অবাক দৃষ্টিতে রাতুলের দিকে তাকালো নীলিমা। ভাবল, মিরহান সত্যি বলেছিল রাতুল আমাকে পছন্দ করে। রাতুল নীলিমার পাশে বড় একটি ব্যাগ দেখে জিজ্ঞেস করল। বাসা থেকে পালিয়ে এসেছো? নীলিমা অবাক হয়ে প্রশ্ন করল। তুমি জানলে কিভাবে? রাতুল মুস্কি হেসে বলল, যেই বড় ব্যাগ নিয়ে এসেছো, আমি কেন, সবাই বুঝবে। কোথায় যাবে কিছু ভেবেছো? নীলিমা না বোধক মাথা নাড়ালো। রাতুল ক্ষুদ্র শ্বাস ফেলে বলে উঠল, তুমি কি জানো তোমার স্বামী মানসিকভাবে যে অসুস্থ? নীলিমা বিস্ময়ের দৃষ্টিতে রাতুলের দিকে তাকালো, বলল, মানে? হ্যাঁ মিস্টার, আফরান মেহরান চৌধুরী অ্যাংজাইটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত। পেছন থেকে পুরুষালী একটি কণ্ঠস্বর ভেসে আসতে পেছন ফিরে তাকালো নীলিমা। রাতুল লোকটিকে সালাম দিল আর বলল, ডক্টর আরিয়ান, মিট মাই ফ্রেন্ড নীলিমা চৌধুরী। আর নীলু, উনি ডক্টর আরিয়ান খান। আরিয়ান নীলিমার দিকে তাকিয়ে মৃদু হেসে ওর দিকে হাত বাড়িয়ে দিল। নীলিমা হ্যান্ডশেক না করে প্রশ্ন করল, আপনি একটু আগে কি বললেন? আমার হাজবেন্ডের নাকি রোগ আছে? আরিয়ান মুস্কি হেসে আবারও জবাব দিল, আফরাজ মেহরান চৌধুরী অ্যাংজাইটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত। আরিয়ানের কথা শুনে নীলিমার বিস্ময়ের সীমা রইল না। আরিয়ানের দিকে অবাক দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করল, এসব আপনি কিভাবে জানলেন? আরিয়ান বাঁকা হেসে বলল, কারণ আমি মেহরানের মামাতো ভাই। নীলিমার এবার যেন আকাশ থেকে পড়ল। এতক্ষণে আরিয়ানের দিকে ভালোভাবে তাকালো। আরিয়ান মেহরানের মতোই সুদর্শন। চোখে সাদা ফ্রেমের চশমা চকচক করছে। ফর্মাল ড্রেসের ওপরে শুভ্র রঙের অ্যাপ্রন পরা লোকটিকেও খুব ইনোসেন্ট দেখতে। কিছু একটা ভেবে নীলিমা চোখ ফিরিয়ে নিল, ভাবল, এর মানে ওই লোকটা সত্যি সাইকো। তাহলে আমার ধারণাই ঠিক। হায় আল্লাহ, এতদিন এমন একজন লোকের সাথে আমি বসবাস করেছি। ডক্টর আরিয়ানকে দেখে তো মনে হচ্ছে না সে মিথ্যে বলছে, কিন্তু এটা আবার কি ধরনের রোগ? আরিয়ান নীলিমার দিকে তাকিয়ে বুঝতে পারল নীলিমার তার কথা বিশ্বাস করেনি। তাই আরিয়ান কেবিন থেকে চলে গেল। নীলিমা সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। কয়েক মিনিট পর আরিয়ান কেবিনে ঢুকে নীলিমার দিকে কিছু কাগজ এগিয়ে দিল। নীলিমা সেগুলো নিয়ে দেখল সত্যি মেহরান দীর্ঘদিন যাবৎ এই রোগে আক্রান্ত। রিপোর্টগুলো দেখে নীলিমার ভয় হতে লাগলো। ভাবল, এই সাইকোটার মামাতো ভাই যদি আবার আমাকে ওখানে দিয়ে আসে তখন কি হবে? না না, আমি কিছুতেই ওখানে যাব না। উফ, যেখানেই যাই সেখানেই সাইকোটার রক্তের মানুষজন মনে হয় ঘোরাফেরা করে। এখান থেকে এক্ষুনি আমার পালাতে হবে। কথাগুলো ভেবে নীলিমা তড়িঘড়ি করে ফ্লোরে থাকা ব্যাগটি হাতে নিয়ে রাতুলের দিকে তাকিয়ে মিলান হেসে বলল, রাতুল, নিজের যত্ন নিও, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি এখন যাই। রাতুল নীলিমাকে জিজ্ঞেস করল, সে কি, কোথায় যাচ্ছ? ভাবছি আজ রাতটা একটা হোটেলে থাকবো, তারপর আগামীকাল এখান থেকে অনেক দূরে চলে যাব। কোথায় যাব সেটা এখন বলতে পারবো না। বলে নীলিমা কয়েক পা আগাতে রাতুল ডেকে উঠল। নীলু, নীলিমা পেছন ফিরে রাতুলের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রাতুল বলল, বলছিলাম কি, আমি তোমাকে একটা নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করে দিতে পারি, যেখানে তোমার স্বামী কখনোই পৌঁছাতে পারবে না। কোথায়? তুমি ডক্টর আরিয়ান স্যারের বাসায় থাকতে পারো। রাতুলের কথা শুনে নীলিমা যেন আকাশ থেকে পড়ল। ভাবল, রাতুলের মাথাটা কি গেছে নাকি? এই সাইকোটার মামাতো ভাইয়ের বাসায় আমি থাকবো? নীলিমা মুখ ফুটে বলল, এই,
তোমার মাথা ঠিক আছে রাতুল? ওই লোকটার ভাইয়ের বাসায় তুমি আমাকে থাকতে বলছো, আবার বলছো ওটা নাকি নিরাপদ জায়গা। তোমার কথা শুনে দুঃখের মধ্যে হাসি পেল। যদি বলি আপনার হাজব্যান্ড আমার চিরশত্রু, তাহলে বিশ্বাস করবেন? নীলিমা ভুরুজোড়া কুচকে আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আরিয়ান ম্লান হেসে বলল, মানে মেহরান আমার ভাই হলেও ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওর মতো মানুষের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। বলতে পারেন সে আমার প্রতিদ্বন্দ্বী। কেন? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল নীলিমা। আরিয়ান প্যান্টের পকেটে হাত গুজে বলল, সেটা না হয় অন্য সময় বলবো, এখন ইম্পর্ট্যান্ট কথায় আসা যাক। আপনার বন্ধু রাতুল আমাদের এই হসপিটালে ভর্তি হয়েছে, আর তার চিকিৎসা আমিই করেছি। আমি জানি মেহরান তার এই অবস্থা করেছে, কিন্তু রাতুল পুলিশকে কিছু বলেনি, কারণ সে চায় না তার কারণে আপনার সংসার ভেঙে যাক। সে ভেবেছে মেহরান হয়তো অতিরিক্ত জেলাসি থেকে এই কাজটা করেছে। সত্যি এই যুগে এরকম নিঃস্বার্থ বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তখনই রাতুল বলে উঠল, নিশি আমাকে বলেছিল তুমি আমাকে দেখতে আসবে, কিন্তু ভাবিনি যে তুমি এইভাবে পালিয়ে আসবে। তাই বলছি কি, তুমি কিছুদিন ডক্টর আরিয়ান স্যারের বাসায় থাকো, তারপর ঠান্ডা মাথায় সব কিছু ভেবে তারপর সিদ্ধান্ত নিও। বিশ্বাস করো, আরিয়ান স্যার খুব ভালো, তিনি তোমার কোনো ক্ষতি করবেন না, আর তোমার হাজব্যান্ড কিছু জানতেও পারবে না। নীলিমা বলল, কিন্তু উনি একজন পুরুষ মানুষ, আমি কিভাবে একা তার বাসায় থাকবো? আরিয়ান মুস্কি হেসে বলল, ডোন্ট ওয়ারি, আমার ছোট বোন আছে, ও আপনারই বয়সী, ও আপনার সঙ্গ দেবে। আপনি আমাকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন। আরিয়ানের কথা শুনে নীলিমা খুব ভালো করে তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল, ভাবল, সাইকোটার মাথা গরম হলেও তার ভাইয়ের মাথা পুরো বরফের মতো ঠান্ডা। ধুর, আমি কি সব ভাবছি? সবাই কি ওই সাইকোর মতো হবে নাকি? সে তো অনলি ওয়ান পিস হচ্ছে। আমি রাজি হয়ে যাই, লোকটাকে দেখে খারাপ মনে হচ্ছে না। অবশ্য মানুষের বাহ্যিক রূপ দেখে বোঝা যায় না। সাইকোটাও তো দেখতে কত হ্যান্ডসাম, কিন্তু ভেতরে তো বদ্ধ উন্মাদ। তবে লোকটার উদ্দেশ্য খারাপ হলে আমার ব্যাগে যেই ধারালো ছুরিটা নিয়েছি সেটা তার গলায় বসিয়ে দিব। আপাতত রাজি হয়ে যাই। কথাগুলো ভেবে নীলিমা আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি আপনার বাসায় যেতে ইচ্ছুক, তবে সেটা 7 দিনের জন্য। আরিয়ান বাঁকা হেসে মৃদুস্বরে বলে উঠল, এটা তো আমার জন্য সুবর্ণ সুযোগ নীলপরি। কথাটা এত নিচু স্বরে বলল যে নীলিমার কর্ণগহ্বরে পৌঁছায়নি। আরিয়ান এবং নীলিমা রাতুলের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ড্রাইভিং সিটে বসে আছে আরিয়ান, আর পেছনের সিটে বসে আছে নীলিমা। আরিয়ান ওকে সামনের সিটে বসতে বলেছিল, কিন্তু নীলিমা শোনেনি। শাসা করে গাড়ি চলছে। নীলিমা জানালার গ্লাস খুলে বাইরের বাতাস উপভোগ করছে। ধরণীতে তীব্র তাপদাহ পড়েছে। অনেকেই হিটস্ট্রোক করে মারা গেছে। নীলিমা ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে তৃষ্ণা মেটালো। এদিকে লুকিং গ্লাস দিয়ে বোতলে নীলিমার মুখ লাগিয়ে পানি খাওয়া দেখে আরিয়ানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আরিয়ান শুকনো কাশি দিয়ে বলল, আমার খুব পানি তৃষ্ণা লেগেছে। যা গরম পড়েছে, মনে হয় আমিও হেড স্ট্রোক করব। উফ, গাড়ির এসিটাও মনে হয় গরম বাতাস দিচ্ছে। আরিয়ানের মুখে পানি তৃষ্ণার কথা শুনে নীলিমা খুব মায়া লাগলো। ভাবল, আমি তো এটাতে মুখ লাগিয়েছি, এটা তাকে কিভাবে দিব? নীলিমার ভাবনার মধ্যে আরিয়ান গাড়ি এক সাইডে থামিয়ে পেছন ফিরে বলল, আরে আপনার কাছে দেখছে পানি আছে, প্লিজ যতটুকু পানি আছে আমাকে দিন। তৃষ্ণায় অবস্থা পুরোটাই খারাপ, মনে হয় খাখা রোদে শুকনো মাটি হয়ে গেছি। নীলিমা বোতলটা দেখিয়ে আমতা আমতা করে বলতে চাইল। আমি তো বোতলটাতে মুখ। নীলিমার কথা শেষ হওয়ার আগে আরিয়ান ওর থেকে বোতলটা নিয়ে মুখ লাগিয়ে পানি খেল। আরিয়ানের ঢকঢক করে পানি খাওয়া দেখে নীলিমা তো অবাক হয়ে গেল। ভাবল, চাপ বাবা, আমাকে একটু বলার সুযোগ দিল না। মনে হয় খুব তৃষ্ণা পেয়েছিল, তাই তো এত ফার্স্ট অর্ধেক বোতল শেষ করে ফেললো। থাক, আমি আর কিছু বলবো না, না জেনে খেলে কিছুই হয় না। পানি খেয়ে আরিয়ান আবার গাড়ি চালাতে শুরু করলো। নীলিমা একধানে রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ গাড়ির মধ্যে গান বেজে উঠল। নীলিমা বিস্ময়ের দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। ভাবল, এই গানও ডক্টররা শোনে? নীলিমা গানটা শুনতে লাগলো। হঠাৎ গানটি বন্ধ হয়ে গেল। আরিয়ান লুকিং গ্লাস দিয়ে এতক্ষণ নীলিমার অবাক চাহনি দেখছিল, তাই গানটি বন্ধ করে নীলিমার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করল,
এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন কেন? আরিয়ানের প্রশ্নে নীলিমা এবার লজ্জা পেয়ে নিচে তাকালো। আরিয়ান নীলিমার অবাক হওয়ার কারণ আগেই বুঝতে পেরেছে, তাই মুস্কি হেসে বলল, আপনার কি ডাক্তারদের মানুষ মনে হয় না, নাকি রোবট মনে হয়? ডাক্তারদেরও তো মন আছে, তাদের মনেও অনেক রং বেরঙের অনুভূতি আছে। শুধু পরিস্থিতির কারণে সব সময় তাদের অনুভূতিগুলো ব্যক্ত করতে পারে না। আমি জানি এই গান শুনে আপনিও ভাবছিলেন এই গান ডাক্তার হয়েও কিভাবে শুনি, তাই তো? নীলিমা এবার পুরোটাই শক খেলো, ভাবল, এতদিন জানতাম ওই সাইকোটাই মন পড়তে পারে, এখন দেখছি সাইকোটার ভাইও মাইন্ড রিডার। হায় আল্লাহ, এদের সামনে দেখছি মনে মনে কিছু ভাবাও যায় না। নীলিমার ভাবনার মাঝে গাড়ি এসে থামলো আরিয়ানের বাসার সামনে। নীলিমা গাড়ি থেকে নেমে প্রথমেই বাড়িটির নাম দেখে অবাক হয়ে গেল। বাড়িটির নাম ডার্ক হাউস। নামটা খুব অদ্ভুত লাগলো নীলিমার কাছে। এদিকে আরিয়ান গাড়ি পার করে নীলিমাকে বাড়ির ভেতরে আসতে বলল। নীলিমা আরিয়ানের পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরে ঢুকে আরও এক দফা অবাক হলো। বাড়িটা ডুপ্লেক্স, আর হলরুমের দেয়ালগুলো পুরো নীল রঙের। আশেপাশে তাকিয়ে দেখলো অন্য রুমগুলোর দেয়ালও নীল রঙের, এমনকি ফুলদানি সহ কৃত্রিম ফুলগুলো নীল রঙের। বিস্ময় দৃষ্টিতে নীলিমা আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার ভাইয়ের মতো আপনারও কি নীল রং প্রিয়? আরিয়ান নীলিমার প্রশ্ন শুনে মুস্কি হেসে বলল, না, এটা আমার প্রিয়জনের প্রিয় রং। কে আপনার প্রিয়জন? কৌতূহল নিয়ে প্রশ্ন করল নীলিমা। সেটা আরেকদিন বলবো। ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বলল আরিয়ান। নীলিমার কথা বাড়ালো না, ভাবল, কি অদ্ভুতভাবে ওর পছন্দের সাথে এই দুই ভাইয়ের পছন্দ মিলে গেল। অবশ্য এটা কোনো ব্যাপার না, নীল রং একটা কমন রং, অনেকে এই রংটা পছন্দের। এই যে, আপনার ভাবনা হয়ে গেলে আপনি উপরে গিয়ে ডান সাইডে কর্নারের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। আর আপনার পাশের রুমে আমার বোন থাকে, এই সময়ও ঘুমিয়ে থাকে। সন্ধ্যায় ওর সাথে পরিচয় করিয়ে দিব। এখন এখান থেকে প্রস্থান করলে খুশি হব। আরিয়ানের কথা শুনে নীলিমা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ওর জন্য নির্ধারণ করা রুমে। তারপর প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়ে চুলগুলো মুছতে মুছতে ব্যালকনিতে গেল। এই বসার ব্যালকনিটাও বেশ বড়। নীলিমার বেশ ভালো লাগলো। নীলিমা হঠাৎ মেহরানের কথা মনে পড়ল, ভাবল, আচ্ছা, লোকটা এখন কি করছে? যেই ঔষধ দিয়েছি 24 ঘন্টার মধ্যে ঘুম ভাঙার কথা না, ঘুম ভাঙলে আমাকে না পেলে ঘরের মধ্যে কি তাণ্ডবটা না চালাবে। আচ্ছা, আমাকে খুঁজে না পেয়ে রেহানা আন্টির কোনো ক্ষতি করবে না তো? না না না, রেহানা আন্টিকে ফোন দিয়ে বলবো সে যেন তার ছেলের বাসায় চলে যায়। সেখানকার ঠিকানা ওই লোকটার জানার কথা না। নীলিমার ভাবনার মাঝেই কর্ণকুহরে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এই যে ম্যাডাম, আসার পর থেকে দেখে আসছি সেই যে ভাবনার জগতে ডুবেছেন, এখন শুধু সাঁতার কাটা বাকি আছে। আচ্ছা, আপনি কি বেশিরভাগ সময় ভাবনার জগতেই বিচরণ করেন? নীলিমা পেছন ফিরে বলল, আপনি দেখছি একদম আপনার ভাইয়ের মতো মাইন্ড রিডার। এনিওয়ে, আপনি সত্যি কথাই বলেছেন। ভাবনার জগতে বিচরণ করতে আমার দারুণ লাগে, কারণ সেখানে এই রকম প্যারাময় জীবন থাকে না। কল্পনার জগতে সবাইকে মনের মতো সৃষ্টি করা হয়, তাই সেখানে ডুবে থাকতে ভালো লাগে। আর পারলে সাঁতারও কাটতাম, কিন্তু দুঃখের বিষয় আমি সাঁতার জানি না। নীলিমার কথা শুনে আরিয়ান মুস্কি হেসে বলল, নো প্রবলেম, আমি সাঁতার জানি, আপনাকে শিখিয়ে দিব। নীলিমা ভাবল, এখানে আছি মাত্র 7 দিন, তার মধ্যে সাঁতার কিভাবে শিখব? তার ভাইয়ের মতো তার মাথাও মনে হয় গেছে। এই যে ভাবুক রানী, খাবেন না নাকি রোজা রেখেছেন? আরিয়ানের কণ্ঠে ভাবুক রানী কথাটি শুনে নীলিমার মেহরানের কথা মনে পড়ে গেল। নীলিমা যখন ভাবনার জগতে ডুবে থাকতো তখন মেহরান এভাবেই ওকে ডাকত, কিন্তু মেহরানের ওই ডাকটিতে নীলিমা অন্যরকম মায়া খুঁজে পেত, যেটা আরিয়ানের ডাকে পাচ্ছে না। কথাগুলো ভাবতেই নীলিমার এইবার নিজের মনকে খুব গালি দিতে মন চাচ্ছে। কোথায় ওই সাইকো আর কোথায় আর ডাক্তার ভাই। নীলিমা এবার সব ভাবনাতে থেকে বিচ্ছেদ ঘটিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, না, আমি রোজা রাখিনি, দুপুরে খেয়েছিলাম, তাই এখনো ক্ষুধা লাগেনি। ওকে, তাহলে হালকা নাস্তা করাই যায়। কোল্ড কফি খাবেন নাকি হট কফি? কোল্ড কফি খাবো। যা গরম পড়েছে, হট কফি খেলে পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় থাকবে না। নীলিমার কথা শুনে আরিয়ান অট্টহাসি দিয়ে নিচে চলে গেল। নীলিমা আবারও ব্যালকনির গ্রিল ধরে আকাশের পানে তাকালো। আকাশ দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে। এই মুহূর্তে বৃষ্টি হলে খুব ভালো হতো।
ও ছাদে গিয়ে ভিজতে পারত। হাই নীলিমা আপু, কেমন আছো? পেছন থেকে মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসতে নীলিমা তাকালো, দেখলো হাফ স্কার্ট পরে চুলগুলো দুইটা ঝুটি করে দাঁড়িয়ে আছে মিষ্টি একটা মেয়ে। মেয়েটি নীলিমার কাছে এসে হাত বাড়িয়ে বলল, হাই, আমি লিনা, আরিয়ান খানের ছোট বোন। লিনাকে দেখে নীলিমার খুব ভালো লাগলো। ও লিনাকে ভালো করে দেখলো। মেয়েটার গায়ের রং শ্যামবর্ণ, কিন্তু আরিয়ান ফর্সা। আরিয়ানের চেয়ারের সাথে লিনার কোনো মিল নেই, কিন্তু লিনা দেখতে খুব মিষ্টি। নীলিমা ভাবল, আরিয়ানের বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ফর্সা বা শ্যামলা হবে, তাই দুইজন দুই রকম হয়েছে। নীলিমার এই একটা স্বভাব, ও যেখানে 2 বা 3 ভাই বোন দেখে তাদের চেহারার সাথে মিলাতে থাকে আর তাদের নিয়ে গবেষণা করতে থাকে। ভাবনা থেকে বেরিয়ে লিনার দিকে হাত বাড়িয়ে বলল, আমি নীলিমা। তোমার ভাই নিশ্চয়ই আমার পরিচয় তোমাকে দিয়েছে, আর আগে ভালো না থাকলেও তোমার মতো কিউট মিষ্টি মেয়েকে দেখে খুব ভালো আছি। আপনারা কি হ্যান্ডশেক করে থাকবেন, নাকি এই তপ্ত গরমে কোল্ড কফি খেয়ে আমাকে উদ্ধার করবেন? কথাগুলো বলেই আরিয়ান ওদের দিকে এগিয়ে এলো আর ব্যালকনিতে রাখা টি টেবিলের ওপর 3 গ্লাস কোল্ড কফি সহ ট্রে রাখলো। কোল্ড কফি দেখে লিনা খুশিতে লাফিয়ে উঠল, বলল, ওয়াও ভাইয়া, তুমি কোল্ড কফি বানিয়েছো? এই জন্যই আমার কাঁচা ঘুম ভেঙেছো। প্রথমে তো খুব রাগ হয়েছিলাম, কিন্তু এখন বেশ ভালো লাগছে। বলেই লিনা কোল্ড কফি নিয়ে এক নিঃশ্বাসে পুরো গ্লাস খালি করে ফেলল। নীলিমা সেটা দেখে হা করে তাকিয়ে রইল। আরিয়ান হেসে বলল, ও ওই রকমই, যে কোনো ঠান্ডা পানির জিনিস এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। আপনি এখন এটা খেয়ে আমাকে ধন্য করুন। নীলিমা এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো। তারপর কোল্ড কফি খেতে খেতে লিনার সাথে কিছুক্ষণ গল্প করলো। আর আরিয়ান ব্যালকনির কর্নারে গিয়ে নীলিমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলো, যেটা নীলিমা লক্ষ্য করেনি। চারিদিকে শুনশান নীরবতা। একের পর এক সিগারেটের ধোঁয়ায় চারিদিক ঘোলাটে হয়ে যাচ্ছে। তাতে কোনো হুঁশ নেই মিহরানের। সে তো অনেক আগে নীলিমার প্রেমে বেসামাল হয়ে গিয়েছে। হঠাৎ মাথার চুলগুলো কিছুক্ষণ পরপর খামছে ধরল আর বিড়বিড় করে বলতে থাকলো, ব্লুবার্ড, কাজটা তুমি একদম ঠিক করোনি। এই ভুলের মাসুল তো তোমায় দিতেই হবে, তবে এভাবে নয়। এইবার প্ল্যানটা অন্যভাবে সাজাবো। কথাগুলো বলে মেহরান ডেভিল হাসি দিয়ে সিগারেটটি অর্ধেক অবস্থায় নিচে ফেলে জুতো দিয়ে পিষে ফেলল। তারপর কোথাও বেরিয়ে গেল। রাত 1:40। ছাদে গিটারের টুংটাং শব্দে নীলিমার ঘুম ভেঙে গেল। ধরফড়িয়ে উঠে বসে দেখলো আশেপাশে কেউ নেই, তবে গিটারের সুরও চেনা চেনা লাগছে। নীলিমা লক্ষ্য করলো ছাদ থেকে সুরটি ভেসে আসছে। নীলিমা আরও কয়েক সেকেন্ড ভালো করে গিটারের আওয়াজ শুনল, ভাবল, এত রাতে এই ছাদে কে আসবে? আচ্ছা, এই বাড়িতে ভূত নেই তো? আমাকে ভূত ফলো করে না তো? ভূতেরা তো মানুষের সব কিছুই জানে। হয়তো এটাও জানে আমি গানের প্রতি খুব দুর্বল, এই জন্যই গিটার বাজিয়ে ছাদে ডাকছে। আমি গেলেই ঘাড় মটকাবে। না 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 না, আমি যাব না। ভূত কি ভেবেছে আমি বোকা? আমি অনেক চালাক। ভূতের ডাকে আমি কিছুতেই সাড়া দিব না। এখন আমি ঘুমাবো, আর আগামীকাল সকালে এখান থেকেও চলে যাব। এতদিন ওই সাইকোটা মাথাটা খেয়েছে, এখন আবার ভূত পিছনে পড়েছে। কথাগুলো ভেবেই নীলিমা কমফোর্টার মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। নীলিমা লক্ষ্য করলো কয়েক মিনিট পর গিটারের শব্দ শোনা যাচ্ছে না। ভাবল, হতে পারে ভূত সাহেব বুঝে ফেলেছে যে আমি তার ডাকে সাড়া দিব না, তাই চলে গেছে। হায় আল্লাহ, এইসব আমি কি ভাবছি? ভূতেরা তো সব পারে। যদি আমার খাটের নিচে থাকে তখন কি হবে? ভেবেই নীলিমা তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজা খুলে লিনার রুমে গিয়ে অনবরত দরজা নক করতে থাকলো। এতবার নক করায় লিনা একটু বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে দরজা খুলে বলল, কি হলো, এত রাতে এখানে এসেছো কেন? তোমার ঘুম পাচ্ছে না? নীলিমা শুকনো ঢোক গিলে বলল, ঘুম কিভাবে পাবে? তোমাদের বাসায় যে ভূত আছে, আর তারা যে রাতে গিটার বাজিয়ে মানুষকে ডাকে, এটা আগে বলনি কেন? নীলিমার কথা শুনে লিনা মনে হয় ভ্যাবাচেকা খেয়ে গেল। ওর ঘুম পাখিরা মনে হয় পালিয়ে গেল। চোখ জোড়া কষলে বলল, কি বলছো এইসব? এই বাসায় ভূত কোথা থেকে আসবে? হোয়াট ননসেন্স! কি বলছেন আপনি? এই বাসায় ভূত আসবে? হাউ ইজ ইট পসিবল? কথাটি বলে আরিয়ান ভুরুচোড়া কুচকে নীলিমার দিকে এগিয়ে এলো। আমি সত্যি বলছি, আমি স্পষ্ট শুনেছি ছাদে গিটার বাজানো হচ্ছিল, আর গিটারের সেই সুর আমার পরিচিত। এত রাতে তো মানুষ থাকার কথা না, তাই ভূতে আমাকে ওই সুর
শুনিয়ে ডাকছিল। যখন আমি ভূতের ডাকে সাড়া দিইনি, তার কিছুক্ষণ পর গিটার বাজাও বন্ধ হয়ে গেছে। কথাগুলো বলার সময় নীলিমা কিঞ্চিত কাঁপছিল, আর ওর কপালে বিন্দুমিত ঘাম জমে গেছে। নীলিমার এইসব বোকা বোকা কথা শুনে আরিয়ান এবার নিজেকে আটকে রাখতে পারল না, হো হো করে হেসে উঠল। সেটা দেখে নীলিমা বলল, আমি এখানে ভয়ে মরে যাচ্ছি আর আপনি হাসছেন। আরিয়ান হাসি থামিয়ে বলল, হাসির কারণ এখনই জানতে পারবেন। লেনা আর আপনি আমার রুমে আসুন। তারপর আরিয়ানকে অনুসরণ করে নীলিমা আর লিনা তার রুমে গেল। আরিয়ান তার রুমের দেয়ালে ঝুলানো গিটার দেখিয়ে বলল, ছাদে এতক্ষণ এই গিটারটাই বাজানো হচ্ছিল, আর এই গিটারের মালিক হলাম আমি। আমাদের ছাদে কোনো ভূত নেই, আর সত্যি কথা হলো পৃথিবীতে ভূতের কোনো অস্তিত্ব নেই, এটা মানুষের কল্পনা। আরিয়ানের কথাগুলো শুনে নীলিমার চোখ ঝোড়া বড় বড় হয়ে গেল। এদিকে লিনা কটমটিয়ে নীলিমার দিকে তাকিয়ে বলল, দিলে তো আমার কাঁচা ঘুমের 12টা বাজিয়ে। এখন সারা রাত জেগে থাকতে হবে। একবার ঘুম ভাঙলে আমার আর ঘুম আসে না। এনিওয়ে, তোমরা দুজন ভূত নিয়ে গবেষণা করো, আমি গেলাম। বলেই লিনা হনহন করে চলে গেল। নীলিমা এবার আরিয়ানের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি গিটারও বাজাতে পারেন? আরিয়ান মুস্কি হেসে বলল, জি ম্যাম, শুধু গিটার নয়, গানও গাইতে পারি। আচ্ছা, একটা কথা বলুন তো, ডাক্তারদের কি আপনার অটিস্টিক মনে হয়? তারা শুধু পড়াশোনা করে আর রোগী দেখে, তাদের অন্য কোনো অনুভূতি নেই? শুনুন, ডাক্তারদের সম্পর্কে আপনার এই অদ্ভুত চিন্তাগুলো মাথা থেকে ছেড়ে ফেলুন। কিছু কিছু ডাক্তার একঘেয়ে টাইপ হলেও সবাই এক না। আরিয়ানের কথাগুলো শুনে নীলিমা মৃদু স্বরে সরি বলে এক দৌড়ে আরিয়ানের রুম থেকে ওর রুমে গিয়ে দরজা আটকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। এখনও আর কিছু ভাবতে চাইছে না, ওর খুব ঘুম পাচ্ছে। ছোট বোতলে থাকা পুরো পানিগুলো ঢকঢক করে খেয়ে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পর ঘুমের রাজ্যে পাড়ি দিল নীলিমা। তুমি আমার থেকে পালিয়ে কতদিন থাকতে পারবে ব্লুবার্ড? তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমার বুকের খাঁচায় আবারও তোমাকে বন্দী করব সারা জীবনের জন্য। এইবার আমাদের ফুলসজ্জাটা দারুণভাবে উপভোগ করাবো তোমায়। নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করো ব্লুবার্ড। কানের কাছে ফিসফিসিয়ে সেই চিরচেনা কণ্ঠস্বর ঘুমের ঘোরেই শুনতে পেল নীলিমা। হঠাৎ ঠোঁটে কারো ঠোঁটের স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল নীলিমার। কয়েক সেকেন্ড সময় নিয়ে চোখ জোড়া খুলতেই দেখল রুমটিতে শুনশান নীরবতা বিরাজ করছে। এদিকে ধরফড়িয়ে উঠে বিছানা থেকে নেমে গেল নীলিমা। অতিরিক্ত ভয়ে বক্ষতায় ক্রমাগত ওঠানামা করছে। মাথায় হাত দিয়ে ভাবছে রুমে তো কেউ নেই, ব্যালকনির ওখানেও তো কে দেখা যাচ্ছে না। নীলিমা একবার ওয়াশরুমে চেক করলো, দেখলো সেখানেও কেউ নেই। ভাবলো, হতে পারে এটা আমার মনের ভুল। সাইকোটা আমার মস্তিষ্ক কন্ট্রোল করে ফেলেছে মনে হয়। কিছুতেই তাকে ভুলতে পারছি না। কিন্তু আমার ঠোঁটে এই ভেজা স্পর্শটা মনে হয় বাস্তবে হলো। উফ, আর ভাববো না ওই লোকটার কথা। এখন একটু শান্তিতে ঘুমাবো। বলেই নীলিমা বিছানায় শুয়ে আবারও ঘুমের রাজ্যে পাড়ি দিল। কেটে গেল 3 দিন। নীলিমা আরিয়ান এবং লিনার সাথে মোটামুটি ফ্রি হলেও ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে মেহরানের কথা মনে পড়ছে। নীলিমা অনেকবার চেষ্টা করেছে মেহরান নামের সে মানুষটিকে ভুলে থাকার, কিন্তু মন তো কিছুতেই ভুলতে দিচ্ছে না। এই 3 দিনে আরিয়ান একবারও মেহরানের নাম নিয়ে নীলিমার সামনে কোনো কথা বলেনি, কারণ সে চায় নীলিমা মেহরানের নাম চিরতরে মুছে ফেলুক। কারণ আরিয়ান যে নীলিমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। এতদিন সেই সুপ্ত ভালোবাসাকে লুকিয়ে রেখেছিল। এখন সময় হয়েছে সেই লুকানো ভালোবাসার সুপ্ত অনুভূতিগুলোকে নীলিমার সামনে তুলে ধরার। আরিয়ান বারবার ভেবে চলেছে নীলিমার সামনে নিজের ভালোবাসার কথা কিভাবে বলবে। নীলিমা কি আরিয়ানের ভালোবাসার সহজভাবে গ্রহণ করবে, নাকি তুচ্ছতাচ্ছিল্য করে ফিরিয়ে দিবে? না, খুব তাড়াতাড়ি নীলিমাকে সবকিছু জানাতে হবে, নইলে মেহরান নামক বিষাক্ত কাঁটা যদি আবার ওর জীবনে হানা দেয়, তখন নীলিমাকে নিজের করে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। এদিকে মেহরান নিজের রুমে বসে ছক কষছে কিভাবে নীলিমার সাথে দেখা করবে, কিভাবে নীলিমাকে নিজের কাছে আনবে সারা জীবনের জন্য, কিভাবে নীলিমাকে নিজের বাহু ধরে বন্দি করে রাখবে। এসব ভাবছে আর বিড়বিড় করছে। কিছুক্ষণ পর টেবিলে থাকা ল্যাপটপ অন করে দেখলো নীলিমা এখন কি করছে। দেখলো নীলিমা রুমের মধ্যে একা একা কথা বলছে আর হাঁটাহাঁটি করছে। মেহরান একধানে নীলিমার দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখতে পেল আরিয়ান নীলিমার রুমে এসেছে। ওরা কোনো বিষয় নিয়ে কথা বলছে, আর নীলিমা মন ভুলানো হাসি দিচ্ছে, আর সেই হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছে আরিয়ান। মেহরানের এবার মাথা পুরোটাই গরম হয়ে গেল। এই 3 দিন মেহরান নীলিমাকে সিসি ক্যামেরায় সর্বক্ষণ নজরবন্দি করে রেখেছে। এই সময়ের মধ্যে আরিয়ানকে নীলিমার সাথে এতটা কথা বলতে দেখেনি, কিন্তু আজ
আজ এটা কি দেখছো? নীলিমাকে তাহলে আরিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়েছে? এটা তো কিছুতেই সম্ভব না। আর সম্ভব হলেও মেহরান নীলিমাকে আরিয়ানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবে। ওদের জীবনের তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব মেহরান কখনো মেনে নেবে না। কথাগুলো ভেবে ল্যাপটপটা বন্ধ করে টেবিলের ওপর খুব জোরে আঘাত করে মাথায় দুহাত দিয়ে চুলগুলো খামচে ধরল মেহরান। ওর চোখগুলো সে আগের মতো রক্তিম বর্ণ ধারণ করেছে। মেহরান চোখ জোড়া বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। অবশেষে সফলও হলো। তারপর ডেভিল হেসে টেবিলের ড্রয়ারে থাকা নীলিমার হাস্যোজ্জ্বল ছবি বের করে সেটাতে আলতো করে হাত ঝুলিয়ে বিড়বিড় করে বলতে থাকলো,